নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। রোদ আসছে, দারুণ ওয়েদার। এখন গরম শুরু হয়ে গেছে, এখানে 16 ডিগ্রি 18 ডিগ্রি এরকম, বেশ আরাম। আমরা দুদিন আগে গত দুদিন আগে আমরা ধিতাঙের যাপন কথা শুরু করেছিলাম। তো সেই যাপন কথাটাই আমরা বলেছিলাম যে পুরো সিরিজটা করব। ঠিক আছে, ও বলো। তো সেই হ্যাঁ এটা দেখাতে বলছে। হ্যাঁ আমরা দেখাবো, মে মাস। ওকে দেখিয়েছি বাবা। আমরা টিকিট ধিতাং আজকে ক্যামেরার ওইদিকে আছে, ক্যামেরাম্যানও আমার। তো যাই মাঝে মাঝে এসে আবার বসছেও করলে তো ভালো। এটা খুব মানে ভালোই মনে করি, কারণ ওর জিনিস, সুতরাং ওকে নিয়ে বক্তব্য। তুই তো এইদিকে মুখ ফিরাতো, কি করে চিজ হবে? কি করে চিজ? তুই এটা মনে টিপে বন্ধ করে দিয়েছিস ক্যামেরা। আমরা অরিব্র থেকে আমাদের নিয়ে চলে যাওয়া হয়, জাস্ট 2-3 ঘন্টার মধ্যে আমাকে নিয়ে আসা হয়েছিল উপসালাতে। তো ধিতাং উপসালায় জন্মায়, সুইডেনের। ওটাও একটা বড় শহর, অনেকেই জানেন এর নাম। তো সেখানে ধিতাং হয়, একাডেমিস্কা খুকহুসেট হসপিটালের নাম। এইটা হচ্ছে একাডেমিস্কা খুকহুসেট উপসালা, আর এইখানে নিওনেটালদের রাখা হয়, আর এইটাই ছিল ম্যাটার্নিটি ওয়ার্ড। আমি এখানে ছিলাম, ধিতাং এখানে আছে, মানে ছিল। আর এই ম্যাকডোনাল্ড হাউস সেটা ছিল এইখানে, আমরা যেখানে থেকেছি। আজকের ভিডিওটা একটু বড়, আশা করছি আপনারা সবাই শুনবেন, দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো সেখানে নিওনেটালে আমরা ছিলাম। উপসালাতে জেনারেলি ক্রিটিক্যাল আর সুইডেনের মধ্যে সবথেকে মানে বড় ওই ফর নিওনেটাল পারপাস, ছোট বাচ্চাদের জন্য। আর ইউরোপেও একটা নাম করা উপসালা। ওকে, থ্যাংক ইউ। খুবই ফেমাস, তো সেই জন্যই ওকে ট্রান্সফার করা হয়েছিল উপসালাতে। তো সেই উপসালায় আমাকে যখন নিয়ে আসা হয়, তো উপসালার নিওনেটালে ধিতাংকে যথারীতি রাখা হয়, এবং ওটা খুবই মানে ক্রিটিক্যাল ঘটনা। ওখানে অনেক কিছু দেখেছি আমরা নিজেরা চোখের সামনে। তো তার মধ্যে ধিতাংও একজন বাচ্চা ছিল। প্রথমেই যেটা, আমি মা হয়েছি, একটা মা হলেই মানে একটা কিরকম একটা ফিলিংসটাই চেঞ্জ হয়ে যায়। মনে হচ্ছে কখন দেখবো, ভাল লাগছিল না ম্যাটারনিটি ওয়ার্ডে থাকতে। তখন বলছি যে আমি বাচ্চার কাছে যাব বলে আমি খুব মানে ন্যাক করছিলাম যে আমি আমার বাচ্চার কাছে যাব। তখন ওরা বলছে ওরকম তো নিওনেটালে সবসময় যাওয়া যাবে না, তুমি যাবে আজকের দিনটা তুমি রেস্ট নাও 2 দিন, তারপর তুমি বাচ্চার কাছেই যাবে। তো তখন আমি বললাম না, আমি একবার যাব। তখন ওরা বললো ঠিক আছে। আমি সারা রাত ঘুমোতে পারছি না, বারবার ফোন করে বলছি বাচ্চাটা ঠিক আছে, আমার বাচ্চাটা ঠিক আছে, বারবার। তখন ওরা বললো ভোর রাত 3টে নাগাদ বলছে যে আমরা তোমাকে হুইলে করে নিয়ে আসবো, আমরা আসছি, নিওনেটাল থেকে একজন যাচ্ছে, গিয়ে তোমাকে ওখান থেকে নিয়ে আসবে। তো আমাকে নিয়ে আসলো। এই যে আমার হাতের এই মানে এই চেটোটা, মানে এইটাও ধিতাঙের গায়ে রাখতে মানে আমি ভেবেছি এটারও তো ওজন আমার বোধহয় 500 গ্রাম হয়ে যাবে, কারণ আমি তো মোটা সোটা মানুষ। মানে সেটা রাখতেও তখন বুকটা কেঁপেছিল। আর এত আনন্দ হচ্ছিল যে আমার ছোট্ট মানে সদ্য এইটুকুনি, আর মানে যে ফুলের মতো যেটা পেটের ভেতর বড় হয়, আমরা পুরোটা বাইরে ওকে সেটা বড় হতে দেখেছি। এইটুকুনি সে মানে একদম মানে মানে একদম টাইনি হাতটা, এইটুকুনি। ওর হাতের গোটা তালু সব মিলে আমার 1 কর হবে, সবকিছু ছিল এইরকম। মানে কি অদ্ভুত লাগছিল সেইটা দেখতে। কাঁদতাম, মন খারাপ হতো, সবসময় মনে হতো সব ঠিক থাকবে তো, সব ঠিক থাকবে তো। তারপর ওরা পরের দিন সারা রাতটা আমি তারপরে ওখানেই ছিলাম। ভোর রাত্রে আবার আমাকে, কারণ আমার ওষুধ টষুধও চলছিল, আমাকে নিয়ে যাতায়াত করতে হচ্ছিল বারবার। না না শোনো না, কাঁচা দেখেছো কখন করে?
একটা মানে অস্থিরতা সিচুয়েশন মানে দুজনেরই মধ্যে চলছে। আর আরেকটা ব্যাপার ছিল, তখন আমরা মনে হয় সেই ট্রান্সফার হয়নি না আমাদের রোনাল্ড ম্যাকডোনাল্ড হাউসে? না তখনও হয়নি। সুতরাং আমরা তখন বাচ্চার কাছে যাব না মায়ের ওই অবস্থা, সদ্য ডেলিভারি হয়েছে, তাকে হ্যান্ডেল করব, খুব কমপ্লিকেটেড সিচুয়েশন। তবে আমরা বাচ্চার কাছে যাচ্ছিলাম প্রায়, মানে বারবারই যাচ্ছিলাম, দেখা করে আসছিলাম। যে অবভিয়াসলি একজন সন্তান এর প্রতি তো একটা বাবা মায়ের একটা অ্যাংসাসনেস থাকে, সে কেমন আছে। তো এই আর কি দিয়ে তারপর এরকম ভাবে যখন হচ্ছিল, তারপরে আমাদের শিফট করলো এবং 2 দিন পরে, আমরা না 3 দিন পর। এবং সুইডেনে যেসব বাচ্চারা এরকম হয়, অনেক যাদের ক্যান্সার আছে, যাদের এরকম কোনো ক্রিটিক্যাল কোনো রকম অসুবিধা, ম্যাকডোনাল্ড হাউস, মানে এই যে আমরা ম্যাকডির বার্গার খাই না, সেই ম্যাকডোনাল্ড হাউস বলে, মানে হাউস, তাদের একটা বাড়ি আছে যেখানে, ওটা ঠিক একটা বাড়ি নয়, ওটা একটা চেইন, সারা ওয়ার্ল্ড জুড়ে আছে, সারা ওয়ার্ল্ডে আছে। বাট আমরা এখানে উপসালায় ছিলাম, তাই আমরা জানি, মানে ওই সুইডেনে মনে হয় 4টে আছে টোটাল। আমরা ওখানে আমাদের রাখা হয়েছিল, একটা টাকাও আমাদের দিতে হয়নি, মানে যার যা মন হয় সেই অনুযায়ী ডোনেট করে। আর একটা বড় অংশ আসে আমরা যে ম্যাকডি থেকে খাবার কিনি, এটা শুধু এই যে ট্রাস্টিটা চলে, এটা কিন্তু এটা নয় যে এটা শুধু অনলি সুইডেনেই সেখান থেকে আসে, এটা সারা পৃথিবীর যত ম্যাকডি আছে সব জায়গা থেকে মনে হয় চ্যারিটিটা কন্ট্রোলড হয়। সুতরাং মানে সবাই যে কিনছে, সবাই খাচ্ছে, তার থেকে একটা অংশ আসে এবং এটা একটা সেবামূলক সংগঠন বলা যায়। আমাদের হসপিটাল থেকে বললো যে 3 দিন পর তোমরা ওখানে শিফট হয়ে যাবে, তোমরা এই 3 দিন এইখানেই থাকছো। আর ধিতাংয়ের প্রথম যে খাবারটা 1 ml দুধ ধিতাং শুরু করে ওর জীবনে, প্রথম 1 ml। ওরা 1 ml দুধ দিল এবং 12 বার 2 ঘন্টা অন্তর করে 1 ml করে। সেই 1 ml দুধটাও মানে সেটাকেও ভাগ করে, মানে 2 বারে দিতে বলেছিল, একটু করে দেওয়া হতো। সেখান থেকে ধিতাংয়ের আস্তে আস্তে খাওয়া শুরু হলো। এবং ধিতাংয়ের যেদিন 6 দিন, সেদিন মানে যেদিন ওর 6 দিন ছিল, সেদিন ওর একটা ইনফেকশন ধরা পড়ে। হঠাৎ দেখছি ওর পেটের ওখানে একটা ইনফেকশন। তো তখন ডক্টর আমাদের বলছে, হুগো বলে, উনি আমাদের বলছে মানে এটা তো মারাত্মক। এমনি তখন ছোট একটুখানি, তার মধ্যে আবার পেটে একটা অত বড় ইনফেকশন, তো এটা তো পুরো ফ্যাটাল, বাজে টাইপ কন্ডিশন। খুব খারাপ ছিল এই সময়টা। তো এই এরিয়া থেকে ছড়াতে থাকে তাহলে কিছু করা যাবে না। হ্যাঁ, তো আমরা তো মানে কাঁদতাম, মন খারাপ হতো, সব কিছু যেন কিরকম একটা ঘেটেছিল আমাদের তখন ওই সময়টা। আর অদ্ভুত জিনিস, ওর শরীরে একটা পেপারের মতো দেওয়া হতো, যেটা থেকে মানে তাপ হতো, মানে যে মায়ের শরীরের ভেতর বাচ্চারা থাকে, শুধু ইনকিউবেটরে নয় কিন্তু তার মধ্যেও আলাদা করে একটা পেপার দেওয়া হতো, যেটা কিনা হিট জেনারেট করতো। আর মানে অদ্ভুত সব জিনিস, কার্বন ডাই অক্সাইড মাপা হতো রোজ, প্রত্যেক দিন ওর শরীর। আর ধিতাংয়ের খুব হতো, হঠাৎ শরীরে কার্বন বেড়ে যাচ্ছে, মানে আর কার্বন বেড়ে যাচ্ছে মানে এই যায় কি সেই যায়, এই খারাপ, এই হয়ে যাচ্ছে। আর তারপর মানে 3-4 দিন পরেই ডাক্তার আমাদের বললো যে তোমরা প্রিপেয়ার হও মেন্টালি, বিকজ তোমাদের বাচ্চাকে আমরা করব, স্কিন টু স্কিন শুরু হবে ট্রিটমেন্ট, কারণ সেটা ভালো। তুমি তারপরে পালা করে করে আমি, দুজনেই আমরা তখন আমরা অলরেডি শিফট হয়ে গেছি। হ্যাঁ, আমরা 3 দিন পর শিফট হয়ে গেছি। সেইখানে আবার আরেকটা চ্যালেঞ্জ মানে বড় চ্যালেঞ্জ ছিল রান্না বান্না। সেখানে তো রান্না করে খাওয়ার মানে অপশন ছিল, তো রান্না করতে হবে। খাবার খাবো কি, ছোট বাচ্চা, তাকে নিয়ে সেই রান্না করা হবে না বাজার যাব কিনতে যাব। ও হসপিটালে, আমরা হসপিটালে কতক্ষণ খাবারও খেতে হবে,
তখন মানে কি বাজে দিন কেটেছে। প্লাস স্কিন টু স্কিন করতাম, ওটা স্কিন টু স্কিন করাটা একটা বড় ইয়ে ছিল, এবং মানে আমাদের একটা রুটিন হয়ে গেছিল ওরকম। তারপর ওকে তো মানে বুকের মধ্যে নিয়ে থাকতাম, জুনটা না ওর প্রায়ই ফ্ল্যাকচুয়েট করতো, কখনো এই 400 এত গ্রাম, এই 430, এই 440, আবার নেমে যেত। আর ডাক্তাররা রোজই খুব কখনো মাঝে মধ্যে হোপলেসও হয়ে যেত। আর প্রত্যেক সপ্তাহে আমাদের মিটিং হতো, কি হচ্ছে, কি করা হচ্ছে ওর সাথে। আর মানে আমি জানি না, মানে আমার বাচ্চা, আমার তো ব্রেস্ট মিল্ক সেরকম ভাবে হয়নি, কারণ আমার 5 মাসে বাচ্চাটা বেরিয়েছে, আমার কি করে ব্রেস্ট মিল্ক কত হবে, আমার শরীর জেনারেট। আর একটা বাচ্চা জন্মানোর পর একটা বড় হরমোনাল ডিসঅর্ডার হয়, মানে আমার শরীরে আমার বাচ্চা ছিল তখন আমার একরকম হরমোন কাজ করছিল, যেই বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে তখন হরমোনটা অন্যরকম ভাবে কাজ করতে শুরু করে, তাই না? তো সেই সময় আমার মানসিকভাবে আমি চাইছি আমার বাচ্চা আমার ব্রেস্ট ফিড করুক, বাট কিন্তু আমি দিতে পারছি না। তাও কিছুদিন পর 27 তারিখ মানে ওরা সাথে সাথে আমাকে পাম্প মেশিন দিল, 24 তারিখ ধিতাং হয়েছিল, 27 তারিখ পাম্প মেশিন দিয়ে সে কয়েকটু মানে এইটুকুনি একটু মিল্ক বেরোয়। Good. And then I can take it on this side. You see? He's sucking? Yes, he does. You see him moving his mouth? yes. Yes. No, I cannot see. Yes, I can see from that side. You see? Here you go. বুঝেছো ভালো করে? Yes, he is sucking. Yes, he does. His eyes, yes. And he wants to open his eyes. Yes, he do. Oh my God. এবং সেইটা তখন ওরা বলে এটা ওর সব থেকে প্রেসিয়াস ফুড ওর কাছে, এবং ওরা সেটাকে একটা বার্ডসের মতো একটা জিনিস দিয়ে ওর মুখে তুলোয় দিয়ে 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 আর অদ্ভুত দিতাম করে খেয়েও ছিল সেইটা। এবং রোজ আমাকে পাম্প করতে হতো, সারাদিনে 2 থেকে 3 বার আমি করতাম চেষ্টা করে, আমার যেটুকুনি বেরোতো ওরা স্টোর করে। যে সমস্ত মায়েদের এরকম প্রিমেচিওর বেবি হয় তাদের তো মিল্ক জেনারেট করে না, বা বলা যায় পর্যাপ্ত সাফিসিয়েন্ট হয় না। সুতরাং তাহলে বাচ্চাদের কি আর্টিফিশিয়াল মিল্ক দেওয়া হবে? কিন্তু সেটা দেওয়া হয় না। তো এরা করে কি, মিল্ক ডোনেশনের মতো, তো অন্য যারা মা আছে যাদের এক্সট্রা মিল্ক আছে, মানে বেবিকে খাওয়াবার পর যেটা বেঁচে যায়, সেগুলো ডোনেট করে এবং সেইগুলো প্রিজার্ভ করে, এবং প্রিজার্ভ করে এই সমস্ত প্রিম্যাচিওর বাচ্চাদের, যাদের মায়েদের কাছ থেকে যারা মানে মিল্ক পায় না, তাদেরকে দেওয়া হয় এটা। এবং এইটা মানে একটা দুর্দান্ত প্রসিডিওরে এটাকে মেনটেন করে এরা, মানে এবং তাতে হয় কি, একটা বাচ্চা ব্রেস্ট মিল্কই পাচ্ছে, সেটা তার মায়ের সেই অ্যামাউন্ট মিল্ক থাকুক বা না থাকুক। এবং মানে আমি রিয়েলি মানে কৃতজ্ঞ সেই সমস্ত মাদের যাদের দুধ, আমি তো জানি না কারণ কোনো নাম বলা হয় না, তো যারা ডোনেট করেছে, এবং আমার বাচ্চাটা প্রায় 6 মাস সেই দুধ খেয়েছে, 6 মাস। তারপর তো আমারও অনেকটা হয়েছে, যাই হোক। এবং অদ্ভুত ব্যাপার, মানে রোজ ধিতাংকে বিভিন্ন রকম, যেরকম আমাদের একটা রুটিন হয়ে গেছিল, সকালবেলা উঠে আমি সারা রাত ধিতাংয়ের কাছে থাকতাম নিওনেটালে। থাকার পর আমি ভোরবেলা যেতাম হচ্ছে ম্যাকডোনাল্ড হাউসে, শুভম ওখানে ঘুমোতো, কারণ এখানে দুজনকে শোয়ার জায়গা নেই, দুজনে শুতে পারবে না, কারণ হসপিটালে কি করে, সেটা তো হসপিটালের বেড। হ্যাঁ, তো ও রাতটায় চলে যেত, ওই 11টা নাগাদ চলে যেত। তারপর আমি ভোরবেলা 5টায় যেতাম, গিয়ে চা খেতাম আমি আর শুভম, ও উঠতো, একটা ব্রেড জ্যাম কিছু একটা নিয়ে, তারপর আমরা নিয়ে আসতাম আমাদের মানে একদম মানে ভাত, আলু সেদ্ধ, ডাল, ঘি ভাত, আলু, একটা ডিম সেদ্ধ করে, মানে
ওই আধা ঘন্টা মানে 1-1.5 ঘন্টার মধ্যে আমার স্নান করা ছিল, আমি খাবার বানাতাম, আমাদের দুবেলার খাবার টিফিন দুটো বক্সে নিতাম। না আরেকটা কথা বলা যায় ওখানে, মানে এত মানে ভালো এরা মানুষকে ভালোবাসে বা পরিষেবার মানে বলা যায়, যেটা ব্রেকফাস্ট ছিল। হ্যাঁ, এবং বাবা মারা আমি নিজে দেখেছি যে রাত্রিবেলায় ডিনার করতে পারেনি, মানে স্বাভাবিক আমাদেরও হয়েছে, আমরাও করি, কেটেছে, দই খেয়েছি, কত রকম এবং প্রচুর রকমের ফুড অ্যাট লিস্ট ওরা খেয়ে থাকতে পারবে ব্রেকফাস্টে। প্রত্যেকটা বাবা মাদের জন্য ওখানে ফ্রিজে, আমার অরিব্রতে তোলা আছে ওই ভিডিওটা, কিন্তু আমার উপসালায় তোলা নেই, দুধ, দই, উপসালা অনেক বেশি ছিল, অনেক বেশি, এবং স্যান্ডউইচ, তারপর বিস্কুট, কর্নফ্লেক্স, মুসলি, চা, কফি, জ্যাম, চিজ, মানে পর্যাপ্ত পরিমাণে থাকে। এখানে খুব সাফটটা খুব এক ধরনের ওই মিষ্টি জাতীয় জিনিস, ফ্রুটসের পাল্প, মিষ্টি মিষ্টি, ওটা জলের মধ্যে দিয়ে খেতে হয় ডাইলুট করে, এইগুলো থাকতো। না এটা কারণ আছে, কারণ সেই সময় মায়েদের ওটা লাগে, হ্যাঁ, মানে অনেক ক্যালোরি যেন ওগুলো নিতে পারে এইসব। আর আমাকে খালি বলতো যে তুমি খেয়েছো। নার্সরা, মানে নার্স আর অ্যাসিস্ট্যান্ট নার্সরা এত ভালো ছিল, মানে চিন্তার বাইরে। আমি ধিতাংকে স্কিন টু স্কিন করতাম যখন, তখন আমি তো প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা ওকে স্কিনে নিয়ে থাকতাম, 9 ঘন্টাও থেকেছি টানা, বাথরুম না করে। ওরা এসে আমাকে বলতো না, তুমি জল খাইয়ে দিত আমাকে পাইপ দিয়ে, মানে এরকম করে আমার কাছে এসে বলতো এবার তুমি ওকে রাখো। আসলে স্কিন টু স্কিনটা না প্রথমে বুঝতে পারিনি কি জিনিস, খুব ভয় পেয়েছিলাম। প্রথম যেদিন বললো যে স্কিন টু স্কিন করা হবে, তো তখন আমরা ভয় পেয়েছি। আর ঠিক 6 দিনের দিনই ধিতাঙের স্কিন টু স্কিন শুরু হয়েছিল, 6 days যেদিন। বললাম পুরো খালি গা থাকতে হবে আমাদের, একদম জাস্ট প্যান্টটা পরে থাকতে পারো, আর ওদের একটা যে আমরা যেরকম বাথ রোবগুলো নিই ওরকম একটা হসপিটাল থেকে রোব দেবে, বাচ্চাকে খালি গার ওপর এরকম ভাবে নেব, রোবটা জাস্ট ওপর দিয়ে এরকম দেওয়া থাকবে, আর কিছু না। তো প্রথম যেদিন ধিতাংকে আমার প্রথম আমি নিয়ে যাই, প্রথম ওরা শুভমকেও বলেছিল যে বাবা নাও, তাই না? শুভম বললো না, এত যন্ত্র এত কিছু রয়েছে ওর লাগানো, কারণ তখন পুরো সেটআপ থাকে, আমি অত কিছু নিয়ে নিতে পারবো না। কিন্তু আমি যখন নিলাম ওরা বললো তাহলে মা নাও, কারণ আমারও তখন শরীরটা অতটা ভালো নেই, পা ফুলে গেছে, হাঁটতে পারছো না, তারপর দুর্বল এমনিতেই, তারপর রক্ত নেই প্রপার, খুব বাজে অবস্থা, খালি মাথা ঘুরছে। এবার সেই সময় ওরা বলছে বাবা নেবে, তখন আমি বললাম না। তারপরে আমাকে যখন বললো, যখন মা আমাকে এরকম দিল, আমার মানে প্রথম আমি আমার নিজের সন্তানকে কোলে নেওয়ার যে কি ফিলিংস, সেটা প্রত্যেকটা মা জানে, যাদের প্রথম বাচ্চাকে তারা প্রথমেই কাছে পায়। আমি সেটা 6 দিন পর আমার বাচ্চাকে কোলের মধ্যে পেয়েছিলাম, মানে আনন্দ। আবার মনে হচ্ছে যে আমি কি করব, ওর কোনো অসুবিধা হবে না তো, আমি খালি আমার হাতে আমার কিছুতে ওর কোনো অসুবিধা হবে না তো। তো ওরা বলতো না তুমি মা তো, কিছু হবে না। তারপরে আমি নিলাম, নিয়ে রাখলাম ওকে, এবং কি আনন্দ, তখন আর মনে চোখে ছাড়বো না, ও কেন আঁকড়ে থাকি। তারপর তো এরকম দিনগুলো এইভাবে, মানে প্রত্যেকটা দিন আমাদের প্রায়, আমরা বোধহয় আমি আর শুভম মিলে অলমোস্ট প্রায় 16-17 ঘন্টা দুজনে এরকম করে স্কিন টু স্কিন করতাম, তার বাকিটুকু খাওয়া ঘুম, এই বাদ বাকিটা যা কিছু। কত এক্সপিরিয়েন্স। আমি গান শোনাতাম আর ও খুব ভালো থাকতো, ওর অক্সিজেন প্যারামিটারগুলো সব কিছু। আর সব সময় ডাক্তার বলতো তুমি ওকে একটা থেরাপির মধ্যেই রেখেছো। আমি ওকে সৎপাত্র শোনাতাম, যেগুলো সুকুমার রায়ের আমার মনে আছে, প্যাঁচা কয় প্যাঁচানি, রবীন্দ্রসঙ্গীত, যা ইচ্ছা হতো প্রচুর গান শোনাতাম। এইভাবেই কাটতো আমাদের।
কুতুর কুতুর করে তাকাচ্ছে দেখো। Det kan vi ta en kudd bak, för den snodde vi till rulle här. ওরে বাবা রে। Ja. খিদু পেয়ে গেছে তাই চক চক করা শুরু করে দিয়েছে, চক চক করছে, তাকিয়ে আছে। কত দিচ্ছে ডাক্তার ওকে? 10 ml না 9 ml? Nej. Checklis. খিদু পেয়েছে, খিদু পেয়েছে মামা, খিদু পেয়েছে। তুমি হাতটা রং করো না, হাতটা রং করো না। তো দেখি ছবি দেখা যাচ্ছে ওকে? এই দেখো সিপাপে আছে তো, এটা ওকে মুখে ওই প্যাসিফায়ারটা দিয়েছে, এটা ওর প্যাসিফায়ার, ও সিপাপে আছে। তুমি শুধু দেখো আমি হাতটা সরাবো, ধরে আছি তাই ওকে ঠেলে ফেলে দেবে, ওটায় কিছু নেই বলে ওটা ফেলে দেবে। না না, চুষছে দাঁড়াও দাঁড়াও না, দাঁড়াও এক্ষুনি দাঁড়াও 2 মিনিট। Ja, okej. Ja, okej. Det är med. এই যে ফেলে দিয়েছে, ওটা কিছু নেই না, সে বোঝে, সে বোঝে। সব সময় টানাটানি, সব সময় টানাটানি, সব সময় ও টানাটানি। বাবা, নাক দিয়ে 2টো নল ঢুকেছে ওর। ওকাই মাম্মা টাম্পু নিতাম, নাও 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 নাও, এটা নিলে ঠিক থাকবে, শরীরটা ঠিক থাকবে বাবা। আজকে দিতাম একা একা নিঃশ্বাস নিচ্ছে, দেখো ও প্যাসিফায়ারটা আজকে নতুন। মাম্মা একটা আওয়াজ করে দাও তো, একটা আওয়াজ করে দাও তো। No, 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 now I'm doing it. Tell them he's breathing by itself. Yes, I'm telling in Bengali. কত মা বাবার সাথে আলাপ হয়েছে, কত নতুন নতুন বন্ধু পেয়েছি ওখানে। সব থেকে নার্স এবং অ্যাসিস্ট্যান্টরা আর ডাক্তাররা এত ভালো ছিল, মানে উপসালায় এত ভালো। এবং তার মধ্যে একজন আমাদের সাথে আজ অব্দি তার মানে এত ভালো একটা ব্লাডও দিতে হয়েছে। হ্যাঁ, অনেকবার 7 বার ধিতাংকে ব্লাড দিতে চায়। ধিতাংয়ের ব্লাড গ্রুপ ভীষণ রেয়ার, এ নেগেটিভ, ভীষণ রেয়ার। তো ওরা অনেক করেছে, অনেক। এবং তারপর একদিন ওরা বলছে যে তোমার বাচ্চা না খুব ভালো থাকে, এরকম যখন স্কিন টু স্কিন করা হয়, দেখো ওর হার্টবিট, ওর মানে পালস, তারপরে ওর অক্সিজেন, সব কিছু খুব সুন্দর সেই চার্টটা দিয়ে বললো। তখন আমি বললাম তাহলে আমি ওকে আর কতক্ষণে, বলছি না তুমি অসুস্থ হয়ে যাবে। তারপরে একদিন আমাদের বলছে যাও তোমরা দুজন একটু রাস্তায় হেঁটে এসো, তোমরা সারাক্ষণ হসপিটাল, তোমাদের মানুষ মানে এরা না মেন্টাল হেলথটাকে ভীষণ জোর দেয় সুইডেনে, যে তুমি মানসিকভাবে ভেঙে মানে মানসিকভাবে আহত হয়ে। মানে নিওনেটালে থাকে তখন তাদের অবস্থা খুবই আনস্টেবল মানে কন্ডিশনের মধ্যে দিয়ে যায়। তো এই যে বলছিল যে মাঝে মাঝেই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, সেটা খুবই খারাপ। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে মানে শরীরে কোনো ইনফেকশান হচ্ছে বা সেটা অত্যন্ত মানে ভয়াবহ। তো সেটাকে ওরা অক্সিজেন দেয় বা মানে চেষ্টা করে কেন বাড়ছে সেটাকে আইডেন্টিফাই করার। তো এরকম অনেকবার ঘটেছে। একবার রাত্রিবেলা হয়েছিল, তখন রাত 10টা-11টা হবে, হঠাৎ করে এরকম কার্বন ডাইঅক্সাইড বাড়ছে এবং বাড়তে বাড়তে ওর অক্সিজেনটা কমে যেতে লাগে, খুব ভেন্টিলেশন কমে যেতে লাগে। এরকম অনেক বাচ্চারই হয় এবং এটা খুব কমন ব্যাপার, কারণ সেই সময় বাচ্চাগুলো নিজেরা নিতে পারে না অক্সিজেন। তো একদম ভীষণ ড্রপ করে যায়, 14, 26, 30 এরম হতে হতে হঠাৎ দেখা গেল 14 হয়ে গেছে। তখন মানে ভয়ঙ্কর মানে অবস্থা হয় বাবা মা কেন, ডাক্তাররাও তখন ঝাঁপিয়ে পড়ে, ডাক্তার নার্স যারা থাকে তখন আপ্রাণ চেষ্টা করে ওটাকে আবার খুলে অক্সিজেনটাকে ভেতরে দেওয়ার। এবং সেটা আমরা অনেকবার ফেস করেছি। একবার খুবই ক্রিটিক্যাল ছিল এবং একবার ডাক্তারকে ভ্যাকেশন চলছে, সেই সময় সে বাড়ি থেকে এসছে শুধু সিচুয়েশনটা হ্যান্ডেল করতে, যে প্রবলেম হচ্ছে। 20 মিনিট হয়ে গেছে, ধিতাং খালি মানে ড্রপ করে যাচ্ছে, ধিতাং ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে কিরকম একটা। আর আমার
কোলের মানে আমার উপর স্কিন টু স্কিন, আর আমি শুধু কাঁদছি আর শুভম পাইচারি করছে, আমরা শুধু বলছি যে সুইডেনের মেডিকেল সিস্টেম আনপ্যারালালড, মানে বাংলা ছাড়া সত্যি বলছি তখন আর ইংরাজি কিচ্ছু না, তখন শুধু বলছে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, শুধু একটা কথা বলেছিলাম। আর শুভম পুরো পাইচারি করছে, আর কিছু করতে, কারণ এটা কারোর হাতে নেই তো তখন। আর ওরা না পুরো টিম, যখনই কোনো বাচ্চার প্রায় একদম লাস্ট মুমেন্ট হয় তখন পুরো টিম চলে আসে, আমরা দেখেছি এরকম ঘটনা, মানে সবাই এসে এক জায়গায় জাস্ট একটা মেন্টাল না চেষ্টা করে, আপ্রাণ চেষ্টাটুকু শেষ অবধি করে। আর ধিতানকে আর লাগাতে পারছে না, মানে ফেরাতে পারছে না, সেইখান থেকে হঠাৎ ডাক্তার ওকে ফিরিয়ে দিল, মানে হঠাৎ করেই লাগিয়ে দিতে পেরেছিল। এবং আবার ধিতান ব্রিদিং নিঃশ্বাস নিতে, ওটা সরে যায়, প্রবলেমটা হয় কি ওরা ছোট তো সরে যায়, অনেক রকম মানে সমস্যা মানে হয়, অনেক খারাপ সময় গেছে ওই সময়টা। এবং এত লড়াকু জিনিস দেখেছি, মানে বাচ্চাগুলো যতজনের বাচ্চা ছিল আমার ধিতান সেই বছর সুইডেনে একমাত্র বাচ্চা, ওই অত প্রিম্যাচিওর, এমনি জেনারেলি ওই 24, 25, 26 থেকে অনেক বাচ্চা হয়, 26 থেকে তো এখানে খুব অনেক হয়, অনেক। তো ওরা তখন বললো যে এরকম, তারপরে ধিতাঙের একটু বিভিন্ন রকম, একদিন ধিতাং একটা পোজ দিয়েছিল, ডাক্তারবাবু বলছে মনে হচ্ছে ও সামার আসছে তো সি বিচে শুয়ে আছে, ঠিক সেই রকম একটা পোজ, মজা করতো, খুব ভালো। এবং রোজ সকালে একবার ডাক্তার চেক হচ্ছে, দুপুরে একবার, বিকেলে একবার, 3 বার। আর আমাদের সাথে তো কথা হতোই। তারপর এরকম করতে করতে ধিতাঙের ওজনটা বাড়েনি, 900 মতো হয়েছিল না, দিয়ে তারপরে শিফটও করে দিল যখন একটা উইক হয়ে যায়, তো সেই উইকটার পর থেকে ওরা রিজিওনাল জায়গাতে পাঠিয়ে দেয়, কারণ সেখানকার নিওনেটাল তখন টেক ওভার করে নেবে এবং ওরা তখন টেক কেয়ার করবে সেই বাচ্চাটার জন্য, তো সেটা করে। তো সেরকম করছিল যখন আমাদেরও তখন উপসালা থেকে হরিব্রতে পাঠিয়ে দিল, এবং সে আসাটাও একটা থ্রিলিং ব্যাপার ছিল, ওইটুকু অবস্থায় ওরকম একটা বাচ্চাকে কিভাবে নিয়ে আসবে। তো তখন তারা হেলিকপ্টারে করে করেছিল, এবার আমি গাড়িতে এসেছিলাম, বাট হেলিকপ্টারে করে মা আর বাচ্চা এসেছিল, আর তার সাথে পুরো টিম এসেছিল ডাক্তারদের। 27 উইকে ধিতাংকে, কারণ অরিব্রো 27 উইক থেকে বাচ্চা, 26-27 উইক থেকে বাচ্চাদের হ্যান্ডেল করতে পারে, মানে ওদের সেই স্ট্রাকচার আছে, কারণ তার আগেরটা উপসালাতেই আছে, তো সেই জন্য তখন এবং তখন এসে বলছে আমরা নিয়ে যাবো, তার টিম আর অজস্র অসংখ্য শুভেচ্ছা বার্তা ওরা ধিতাংকে দিয়েছিল, সবাই, ডাক্তার, নার্স, অনেকে ওকে ভালোবেসে, এবং বিভিন্ন রকম, এই যে ওকে গায়ের ওপর যে চাদরটা দেওয়া হতো একটা পেপার মতো যেটা থেকে হিট হতো, সেইটা দিয়েছে, অনেক কিছুকে ওরা দিয়েছিল ওখানকার জিনিসপত্র। তো সেইখানে ধিতাংকে নিয়ে আমরা চলেছি উপসালা থেকে অরিব্রোর পথে, এবং এই বক্সটার ভেতর ধিতাং আছে, এই যে উপরে যেটা লাল দিয়ে ঢাকা, এইটার ভেতরে, এবং খুব সুন্দরভাবে ডাক্তার এবং নার্স দুজনেই আছেন আমাদের সাথে, মানে একদম যারা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করে সেই রকম ডাক্তার রাখা হয়, যেহেতু ওই রকম একটা 27 উইকের বাচ্চাকে ট্রান্সফার করা হচ্ছে একটা শহর থেকে আর একটা শহর। আর ভাবুন একটা হেলিকপ্টার করে, আমি তো কল্পনাই আমরা করতে পারি না, আমি খুব কেঁদেছিলাম, মানে আমি খালি ভাবছিলাম কি হবে কি না হবে। তখন ডাক্তার আমাকে খুব মনের জোর দিয়ে, উনি আমাকে ডক্টর বলেছিলেন যে তোমার বাচ্চা তো প্রথম যে ট্রাভেলটা করছে এটাই হেলিকপ্টারে, তুমি মন খারাপ করছো কেন, তুমি এটাকে আনন্দ ভাবে। এরা না সব নেগেটিভিটির মধ্যে কোথায় যেন একটা পজিটিভ জিনিস খুঁজে বার করতো সব সময়, সুইডেনের থেকে এটা শিখেছি। আর আমি আমার ছোট্ট বীরপুরুষকে নিয়ে আকাশপথে পাড়ি দিচ্ছি। আমরা যে শহরের মানুষ, এখানে সুইডেনে এসে আমরা যে শহরটা চিনেছি সেই শহরে হসপিটালে আমরা এবার থাকবো, ওখানেই আবার আমরা 2-2.5 মাস, তারপরের মাসগুলো পুরোটাই ওখানে ছিলাম। হেলিকপ্টারে উঠলাম, একটা দেশ আমার মানে ভাবা যায়, আমরা ইন্ডিয়ায় ভাবতেই পারি না আমাদের
অসুস্থ হয়েছে তাকে বাঁচানোর জন্য এখানে একটা বাচ্চা এখানে ভীষণ ভাইটাল, মানে ওরা ভীষণ গুরুত্ব দেয়। একটা বাচ্চাটা যখন এখানে জন্মে গেছে, এই বাচ্চাটা ওদের ভীষণ গুরুত্ব। নিওনেটালে যে রাখে সেটার এক্সপেন্সেসটা মানে আনবিলিভেবল। এক দিনে প্রায় খরচ পড়ে কয়েক লক্ষ ভারতীয় টাকায়, যদি কেউ মানে হিসাব করে। আমাদের কাছ থেকে কোনোদিনও একটা নয়া পয়সাও আজ অব্দি আমাদের দিতে হয়নি, কিচ্ছু না। আমরা মানে ভগবানের কাছে শুধু প্রার্থনা করি এবং সবসময় বলি ভাগ্যিস আমাদের এই দেশটায় পাঠিয়েছিল, ভগবানই তো পাঠিয়েছিল আমাদের ধিতাঙের জন্যই হয়তো আমরা এখানে এসেছিলাম। অনেক কিছু বললাম, ধিতাঙের উপসালার পুরো জার্নিটা আমরা যতটা পারলাম শেয়ার করলাম। এবং এরপর উপসালায় যাওয়ার পর আমাদের অরিব্রতে নতুন জার্নি শুরু হলো এবং সেখানে ধিতাং 1 কেজি ওয়েট হওয়া, ধিতাঙের আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে ওঠা এবং বাচ্চা হঠাৎ মানে ধিতাঙের যখন প্রায় 29 উইক হয়ে গেল, ধিতাং হঠাৎ করে একটু মানে হঠাৎ করে একটু বেশি বড় হয়ে গেল এরকম। সেই বাচ্চাদের ম্যাটারটা এখানে খুবই মানে কেয়ারফুলি হ্যান্ডেল করে, কেয়ারফুল। এরা বাচ্চার ব্যাপার, বড়দেরটা আলাদা ক্যাটাগরি কিন্তু বাচ্চাদেরটা সম্পূর্ণরূপে আলাদা। যাই হোক, এইটা হলো আমাদের উপসালার ব্লগ। উপসালাতে আমাদের কাটানো ওই 1.5 মাসের গল্প, 1 মাস 1 সপ্তাহ মতো। তাহলে আমাকে ভর্তি করা হয় 22 এপ্রিল এবং তারপর 3 জুন অবধি আমরা মানে মে মাসটা পুরো, এবং 3 জুন আমরা চলে যাই হচ্ছে, আমাদের নিয়ে যাওয়া হয় হেলিকপ্টার করে সোজা অরিব্রতে, আমাদের শহরে। মানে ওকে বলা হতো হোম হসপিটাল বলা হতো ওকে। তো সেই গল্প আসবে পরেরটায়। আমাদের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করে দিতে পারেন। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা অরিব্র পৌঁছে গেছিলাম এবং এইভাবে ঠিক নামানো হচ্ছিল, সেই মুহূর্তটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আশা করছি আপনারা বুঝতে পারছেন একটা দেশ কি করতে পারে একটা বাচ্চার জন্য। আমরা তার সাক্ষী, প্রত্যক্ষদর্শী।